হ্যালো স্টুডেন্টস, আমি শুভঙ্কর চক্রবর্তী। ওয়েলকাম টু কেম টু নো। আজকে আমি ক্লাস 12 বা 11 নয়, আজকে ক্লাস 10 এর জৈব রসায়ন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসটা মন দিয়ে করবে। আজকে আমি জৈব রসায়ন চ্যাপ্টারটা শুরু করে চেষ্টা করব আজকের মধ্যেই শেষ করে দেওয়ার। যদি আজকে না করতে পারি তাহলে আরেকটা ক্লাস হয়তো লাগবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি নামটা থেকেই এখানে বোঝা যাচ্ছে, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি বা অর্গান বা অঙ্গ এটাকে বলা হয়। অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, শুধুমাত্র মানুষদের তাই নয়, সমস্ত সজীব জীবেদের ক্ষেত্রে তাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরম্ভ করে আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি, এই প্রতিটি পদার্থই কিন্তু জৈব যৌগ দিয়ে তৈরি। তাই এই জৈব যৌগ সম্বন্ধে আমাদের একটা ধারণা তৈরি হওয়া খুবই দরকার। সেই কারণেই আমাদের ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে বা রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে জৈব যৌগ এবং সেই সম্পর্কিত জৈব রসায়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজ পর্যন্ত আমাদের প্রায় 10 মিলিয়ন কম্পাউন্ডস ডিসকভার্ড হয়েছে। 10 মিলিয়ন কম্পাউন্ড তৈরি হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 5 মিলিয়নই আমাদের জৈব যৌগ বা কার্বন ঘটিত যৌগ। যার জন্য আমাদের এই সম্বন্ধে একটা ধারণা তৈরি হওয়া খুব দরকার। তাই আমাদের ক্লাস 10 এর সিলেবাসে এবং আবার যদি বর্তমানে আমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করি বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি, তাহলে সেক্ষেত্রে রসায়ন বিদ্যায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে অর্গানিক কেমিস্ট্রি থাকবে। তো আমাদের এই যে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রির প্রাণ কেন্দ্র হিসেবে আমরা যাকে বলি, অর্থাৎ বলা যায় হার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে কার্বন। কারণ সমস্ত জৈব যৌগই প্রায় কার্বন ঘটিত যৌগ। এছাড়া আর যে সমস্ত গুরুত্বপূর্ণ পরমাণু বা মৌল যেগুলো কার্বনের সঙ্গে বন্ধন করে যৌগ গঠন করে, অর্থাৎ জৈব যৌগ গঠন করে, তারা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন ইত্যাদি, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হাইড্রোজেন। এই কারণে আমি কার্বনকে হার্ট বলি, হাইড্রোজেনকে আমি ব্রেন বলি। ঠিক আছে, অর্থাৎ জৈব রসায়নের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার চলে আসি এর ইতিহাসের ক্ষেত্রে। যে জৈব রসায়নের কনসেপ্টটা, যেহেতু এখানে যাবতীয় যে জৈব যৌগগুলো রয়েছে সেগুলো যেহেতু আমাদের জীবের মধ্যেই বর্তমান রয়েছে এবং সেই জিনিসগুলো তৈরি হওয়া বা মানে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের যে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হতে গেলে সেখানে তো আবার জৈব যৌগ তৈরি হচ্ছে, তার জন্যই তো সেই জিনিসটা তৈরি করতে পারছি। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে অনবরত এই জৈব বিক্রিয়া বা জৈব রাসায়নিক বিক্রিয়া কিন্তু কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। ঠিক আছে, তো একদম প্রথম দিকে এই ধারণাটা ছিল, প্রায় 1815 সালের কথা বলছি, সেই সময় ধারণা ছিল যে যেহেতু জীবদেহের মধ্যে জৈবিক কন্ডিশনের মধ্যে যেহেতু এই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয়, তাকে কোনোভাবে আমরা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করতে পারবো না এবং যে কোনো জৈব যে বিক্রিয়া রয়েছে সেই জৈব বিক্রিয়াগুলো বিজ্ঞানী বার্জেলিয়াসের মতানুসারে তিনি বললেন যে জৈব রাসায়নিক বিক্রিয়া তখনই সংঘটিত হতে পারে যদি কোনো প্রকারের একটা রহস্যময় বা অলৌকিক শক্তি, অর্থাৎ ভাইটাল ফোর্স যদি কোনোভাবে তৈরি হয়, তখনই কিন্তু জৈব যৌগ সৃষ্টি হতে পারে বা জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে পারে। এবারে যেহেতু এই জৈব রাসায়নিক বিক্রিয়া হতে গেলে এই ভাইটাল ফোর্সের দরকার পড়ছে, অর্থাৎ কনসেপ্ট অফ ভাইটালিজম লাগছে, ভাইটাল ফোর্সের কনসেপ্টটা যখন লাগছে বললো যেটা সেটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। ঠিক আছে, তো সেই জন্য যখন ভাইটাল ফোর্স তৈরি হয় তখনই কিন্তু জৈব রাসায়নিক বিক্রিয়া করা সম্ভব হবে। আর এই কারণে একে আমরা কৃত্রিমভাবে কিন্তু তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো এইখানে যে বড় ভুল যে অংশটা এলো, যে তাহলে তো আমরা ল্যাবরেটরিতে সেই জিনিসটা নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবো না। তো সেই জন্য বিভিন্ন বিজ্ঞানীরা তাদের নিজেদের
ক্যাপাবিলিটি অনুযায়ী বিভিন্ন বিজ্ঞানীরা তারা চেষ্টা করলো যে যদি আমরা কোনো অজৈব যৌগ থেকে এই জৈব যৌগটা তৈরি করতে পারি। এদের মধ্যে সবার আগে সাকসেসফুল হয়েছে আমাদের বিজ্ঞানী বার্জেলিয়াস, জার্মান সায়েন্টিস্ট যে আছে, আচ্ছা এদের মধ্যে প্রথম জৈব রাসায়নিক বিক্রিয়া সেটা সংঘটিত করতে সবথেকে আগে যিনি সাকসেসফুল হয়েছিলেন জার্মান সায়েন্টিস্ট ভোলার। তিনি কি করেছিলেন না তিনি অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি করেছেন না ইউরিয়া। তো অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গেলে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে আমার পটাশিয়াম সায়ানেট এটার বিক্রিয়া ঘটাতে হয়। এটার বিক্রিয়া ঘটানো হলে এখানে তৈরি হয় অ্যামোনিয়াম সায়ানেট, আর তৈরি হয় হচ্ছে এখানে পটাশিয়াম সালফাইড, এটা তৈরি হয়। এই যে অ্যামোনিয়াম সায়ানেটটা তৈরি হলো, এই অ্যামোনিয়াম সায়ানেট পুনর্বিন্যাসের দ্বারা অর্থাৎ কি রিঅ্যারেঞ্জমেন্টের দ্বারা পুনর্বিন্যাসের দ্বারা এটা তৈরি করে ইউরিয়া। এটা তৈরি করে H2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে, যেটা অজৈব যৌগ এটা ছিল অ্যামোনিয়াম সালফেট আর তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম সায়ানেট দিয়ে তৈরি হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট, এইটা থেকে সর্বপ্রথম ইউরিয়া বা একটা জৈব যৌগ তৈরি করতে সাকসেসফুল হন। এই ইউরিয়া আমাদের ইউরিনের মধ্যে রয়েছে এবং মানবদেহে এটা একটা বর্জ্য পদার্থ। অর্থাৎ এই জিনিসটা যেটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সেটা কিন্তু আমরা পরীক্ষাগারে তৈরি করতে সাকসেসফুল হলাম। এরপরে ধীরে ধীরে আরো বিজ্ঞানী, যেমন আমাদের কোলবে হচ্ছে সর্বপ্রথম অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি অজৈব যৌগ নিয়ে তিনি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে সাকসেসফুল হলেন। তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞানী বার্থেলট যিনি আছেন, তিনি কিন্তু মিথেন তৈরি করতে সাকসেসফুল হলেন। তো যখন দেখা যাচ্ছে এরকম ভাবে পরীক্ষাগারে বিভিন্ন ইনঅর্গানিক অর্থাৎ আমাদের অজৈব যৌগ থেকে আমরা যেহেতু অর্গানিক যৌগগুলো তৈরি করতে সাকসেসফুল হচ্ছি, তাহলে কনসেপ্ট অফ ভাইটালিজম বা ভাইটাল ফোর্স অর্থাৎ আমাদের যে রহস্যময় শক্তির কথা বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিলেন, তো সেইটা তত্ত্বটাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ সেটা বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অর্থাৎ আমরা ল্যাবরেটরির মধ্যেই কিন্তু জৈব যৌগ তৈরি করতে পারি। বর্তমানে প্রায় 98% আমরা কিন্তু যে সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া সেটা আমরা ল্যাবরেটরির মধ্যে সংঘটিত করতে পারি। তো এর উপর ভিত্তি করে যদি আমাদের জৈব যৌগ কাকে বলা হয়, তাহলে এইটা বলতে হবে যে কার্বনের অক্সাইড, কার্বনের সালফাইড, এছাড়া বিভিন্ন কার্বনের বাইকার্বনেট, এই সমস্ত যৌগগুলো বাদে কার্বন, হাইড্রোজেন হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, ফ্লুরিন হোক ইত্যাদির সঙ্গে মিশে যে লম্বা শৃঙ্খলযুক্ত যে যৌগ, সেটা মুক্ত শৃঙ্খলও হতে পারে বা বদ্ধ শৃঙ্খলও হতে পারে, এই ধরনের যৌগ যে গঠন করতে পারে সেই সকল যৌগকে আমরা জৈব যৌগ বলবো। ঠিক আছে, তো যদি জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে আমার পার্থক্য বলা হয়, তাহলে আমরা কি বলবো? জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে আমার যদি পার্থক্যের কথা বলা হয়, তাহলে আমরা কি বলবো না, জৈব যৌগ হচ্ছে সেই সকল যৌগ যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর অজৈব যৌগ বলতে সেখানে যে, যেমন জৈব যৌগের ক্ষেত্রে প্রাণ কেন্দ্র আমি বলেছি কার্বন, অর্থাৎ কার্বন ঘটিত যৌগ হতেই হবে। কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে যে সর্বদাই সেটা কার্বন ঘটিত যৌগ হতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। কার্বন ঘটিত যৌগ হতে পারে, কিন্তু কার্বন ঘটিত যৌগই হতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে প্রথম পার্থক্য এটা বলা যাবে। দ্বিতীয় পার্থক্য যেটা হচ্ছে যে জৈব যে যৌগটা রয়েছে সে সাধারণভাবে সমযোজী বন্ধন করে থাকে। এবার অজৈব যৌগ যারা হয় তাদের ক্ষেত্রে সমযোজী, তড়িৎযোজী বা অসমযোজী সব ধরনের বন্ধনই তারা কিন্তু করতে পারে। ঠিক আছে,
এই কারণে যেহেতু জৈব যৌগগুলো সাধারণভাবে সমযোজী বন্ধন করে থাকে, সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কের মান কম পাই, এই জন্য এরা অধিক উদ্বায়ী হয়। অপরদিকে যদি আমরা অজৈব যৌগের ক্ষেত্রে দেখি, সাধারণভাবে তড়িৎযোজী যৌগ যারা গঠন করছে, সেই সমস্ত যৌগগুলোর মধ্যে যেহেতু শক্তিশালী স্থির তাড়িতিক আকর্ষণ বল থাকে, সেই কারণে তাদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে এবং সেই বলকে অতিক্রম করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তাই এদের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কর মানটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তাহলে অজৈব যৌগের ক্ষেত্রে সাধারণভাবে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আর জৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা আমার কম হবে। আর একটা কি আছে না জৈব যৌগ, কারণ আমরা জানি একটা থিওরি কাজ করে যেটা হচ্ছে লাইক ডিসলভস দি লাইক। তাহলে জৈব যৌগ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জৈব অধ্রুবীয় দ্রাবক যেগুলো রয়েছে সেখানে কিন্তু সহজেই দ্রবীভূত হয়ে যায়। অজৈব যৌগগুলো একই সঙ্গে ধ্রুবীয় অধ্রুবীয়, তার মধ্যে দুটোর ক্ষেত্রেই কিন্তু দ্রবীভূত হতে পারে। তো এই মোটামুটি আমাদের জৈব বা অজৈব যৌগের যে পার্থক্যগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এর পরবর্তী আমাদের কার্বনে, অর্থাৎ কার্বনের ক্ষেত্রেই কেন যে এ আমাদের জৈব যৌগের প্রাণকেন্দ্র হিসেবে এলো সেইটা আমরা লক্ষ্য করব। ঠিক আছে, অর্থাৎ কার্বনে আমরা ফার্স্ট যেটা দেখব, কার্বনের ক্ষেত্রে যে যোজ্যতার মানটা কি হয়। তো কার্বনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাচ্ছি 2 4 আছে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে এর যোজ্যতার মান কি হচ্ছে না, যোজ্যতার মান কিন্তু এক্ষেত্রে 4, অর্থাৎ কার্বনে 4টে হাত থাকবে বা 4টে বন্ড সে করতে পারবে। ঠিক আছে, তো এটা আমরা দেখছি কার্বনের যোজ্যতার মান 4 হয়ে থাকে। এইবারে এখানে এই যে কার্বনের চতুর্যোজ্যতা, অর্থাৎ এর মধ্যে এই চতুর্যোজ্যতা থাকার জন্য এ একই সঙ্গে কিন্তু এক বন্ধন এবং তার সঙ্গে সঙ্গে বহু বন্ধন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে, দ্বিতীয়ত আর একটা জিনিস বলা যেতে পারে যে কার্বনের আকারটা কিন্তু অন্যান্য মৌলদের সাপেক্ষে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে অন্যান্য মৌলগুলো বাম দিকে অবস্থান করছে তাদের তুলনায় ছোট, কারণ আমরা জানি পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, সেই জন্য কার্বনের আকারটা কিন্তু ছোট হয়ে থাকে। কার্বনের চতুর্যোজ্যতা বর্তমান, আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা যে ধর্মটা রয়েছে সেটার মান মধ্যম প্রকৃতির হয়ে থাকে। এই তিনটে কারণের জন্য কার্বন কিন্তু একটা কি যে লম্বা শৃঙ্খল গঠিত মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল বা শাখা প্রশাখাযুক্ত যে গঠন, জৈব যৌগ গঠন, সেটা কিন্তু করতে পারে। ঠিক আছে, এই কারণে এই যে কার্বনের যে ধর্ম, যার জন্য কার্বন কি করতে পারছে, এরকম স্ট্রেট চেনও বানাতে পারে, এরকম স্ট্রেট চেন যৌগ বানাতে পারে, এরকম বানাতে পারে, এরকম, অথবা এটা যদিও ব্রাঞ্চ করেছে যদি একদম স্ট্রেট চেনই হয়। কার্বনের কিন্তু সর্বদাই 4টে হাত, এটা খেয়াল রাখবে যেন 4টে হাত সব সময় থাকে। ঠিক আছে, এই যে জিনিসটা এটাকে বলা হয় সেলফ লিঙ্কিং এবিলিটি। এই সেলফ লিঙ্কিং এবিলিটিটা করতে পারছে কারণ কার্বনের আকারটা ছোট হচ্ছে, কার্বনের চতুর্যোজ্যতা হচ্ছে এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মানটা মধ্যম প্রকৃতির হচ্ছে বলে। আর এই কারণেই কার্বন কিন্তু এই ধরনের লম্বা শৃঙ্খল গঠিত যৌগ গঠন করতে পারে। এই ধর্মটাকে আমরা বলে থাকি ক্যাটিনেশন। তাহলে আমায় যদি প্রশ্ন আসে যে ক্যাটিনেশন ধর্ম কেন প্রদর্শিত হয় এবং কার্বনই কেন প্রধান জৈব যৌগ, তাহলে আমি দুটো কারণই আমরা বলতে পারি। একইভাবে যে কার্বনের আকার প্রধানত ছোট, কারণ বাম দিক থেকে ডান দিকে পর্যায় সারণী যতই যাও তত আকার ছোট হতে থাকে এবং কার্বন যেহেতু গ্রুপ 14তে অবস্থিত সেই জন্য এর আকারটা ছোট। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি যে কার্বনের ক্ষেত্রে এর যোজ্যতার মানটা 4, অর্থাৎ স্পেশাল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাই, সেই জন্য একই সঙ্গে সাইমালটেনিয়াসলি কার্বন 4টে অন্যান্য পরমাণু বা একই পরমাণু 4টে অন্যান্য পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সাইমালটেনিয়াসলি। আর একটা কি হতে পারে না কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতার মানটা মধ্যম প্রকৃতির, যদি অতিরিক্ত প্রকৃতির হয়ে যেত তাহলে কিন্তু একে অপরকে বিকর্ষণ করতে এবং বন্ধনগুলো উইক হয়ে যেত, ভেঙে যেত। ঠিক আছে, তো সেই জন্য এই তিনটে কারণের জন্য কার্বনের ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে বা কার্বনই হচ্ছে আমাদের জৈব যৌগের প্রাণকেন্দ্র, এটা আমরা বলতে পারি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে না হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত যে জৈব যৌগ রয়েছে
সেই জৈব যৌগকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি। হাইড্রোকার্বনকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? না যে সমস্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন প্রধানত সকলের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ সমস্ত যৌগটার মধ্যে আমার কিন্তু এক বন্ধনই থাকবে, তাকে আমরা বলে থাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলছে? না যে ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা একটা কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান থাকবে, অর্থাৎ একই পরমাণুর মধ্যে বহু বন্ধন বর্তমান থাকবে, তখন তাদেরকে আমরা বলে থাকি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন তাকে আমরা প্রধানত অ্যালকেন বলে থাকি। এই অ্যালকেন যেটা আছে তাদের যদি আমরা বলি যে সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত যেটা হয়ে থাকে CnH2n+2, ঠিক আছে? এই CnH2n+2 যেখানে n এর মানটা আমরা 1 2 3 যা খুশি হতে পারে, তো এদের যদি আমরা সবথেকে সিম্পলেস্ট অ্যালকেন বা সরল অ্যালকেনের নামটা বলি, সবথেকে সরল, সেখানে n এর মানটা 1 বসাতে হবে। 1 বসালে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে CH4, ঠিক আছে? আর অপর দিকে যদি আমরা চলে যাই অ্যালকিনের কাছে বা অ্যালকাইনের কাছে, আমরা এটা দেখে নেওয়ার জন্য আমরা এখানে এই एग्जांपलটা একবার দেখে নিই যে n এর মানটা যদি 2 বসাই তাহলে আমরা যেটা পাই, যে যৌগটাকে পাই সেটা হচ্ছে C2H6। তাহলে C2H6 কে আমি এখানে আরেকবার লিখে নিচ্ছি, তাহলে যেটা আসছে অর্থাৎ দুটো কার্বন আর প্রতিটা কার্বনে 3টে করে হাইড্রোজেন একসঙ্গে আছে, অর্থাৎ 6টা হাইড্রোজেন বর্তমান রয়েছে, ঠিক আছে? এটা আমরা ইথেনকে দেখতে পাচ্ছি। এবারে এই অবস্থাতে যদি এই যে দুটো কার্বন রয়েছে সে যদি সেই অবস্থায় দুটো হাইড্রোজেনকে বাদ দিয়ে দেয়, এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে এই কার্বনের একটা অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে, এটার একটা অতিরিক্ত ইলেকট্রন থেকে যাবে। কারণটা কি ছিল? কারণটা হচ্ছে আমরা জানি সমযোজী বন্ধন করে, আমরা জানি জৈব যৌগগুলো সবাই সমযোজী বন্ধন করে। তাহলে সমযোজী বন্ধন করলে প্রতিটা বন্ধনের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকবে। এখানে থাকা যে হাইড্রোজেন গুলো ছিল সেগুলো তাদের একটা একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে এবং নিজেদের মধ্যে বন্ধন করে হাইড্রোজেন হয়ে বেরিয়ে গেছে। সেটা হলো এই দুটো তো পড়ে আছে, এই দুটো পড়ে থাকায় সেটা কি করবে? এখানে ডাবল বন্ড তৈরি করে দেবে, ঠিক আছে? অর্থাৎ এটা আমি কি পেলাম, কি জন্য আমি এটা বললাম? না আমি এখানে ইথেন তৈরি করেছিলাম, ইথেন থেকে ইথিলিন বা ইথিন তৈরি করেছি। এবারে ইথিন তৈরি করা, ইথিন জিনিসটা কি? সেটা হচ্ছে অ্যালকিন। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে কেবলমাত্র বা বলতে পারি যে সর্বনিম্ন দুটো কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন বর্তমান থাকবে, তাকে আমরা অ্যালকিন বলবো। অর্থাৎ দ্বিবন্ধন আমরা এখানে দেখতে পেয়েছি, দ্বিবন্ধনটা তৈরি হলো কি করে? না দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে। তাহলে এই অবস্থাতে যদি আমরা অ্যালকিনের সাধারণ সংকেতটা বের করতে চাই, যেহেতু আমরা দেখলাম কটা হাইড্রোজেন বেরিয়েছে এখান থেকে, দুটো হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে আমার যে সাধারণ সংকেতটা অ্যালকেনের ছিল CnH2n+2, তাহলে এই দুটো হাইড্রোজেন যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ এটাকে না লিখি, তাহলেই আমার অ্যালকিনের সাধারণ সংকেত হয়ে যাবে, অর্থাৎ CnH2n, ঠিক আছে? এবার যেখানে n এর মানটা এখানে হবে অ্যাটলিস্ট 2 3 4 এরকম, কারণ এখানে দুটো কার্বনের মধ্যে অ্যাটলিস্ট দ্বিবন্ধন থাকতেই হবে, সেই জন্য n এর মানটা সর্বদাই 2 থেকে কিন্তু শুরু হবে। তাহলে সেক্ষেত্রে আমার যদি সরল অ্যালকিনের নাম বলা হয় তাহলে n এর মানটা 2 বসালে এটা কি যাবে? C2H4 হয়ে যাবে, ঠিক আছে? সেরকম ভাবে এটা C3H6 হয়ে যাবে। এরকম প্রোপিন হচ্ছে না, এটা হচ্ছে আমার সরল, অর্থাৎ সরল অ্যালকিনের উদাহরণ, এটা হচ্ছে আমার সরল অ্যালকিনের উদাহরণ, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন আসবে, ঠিক আছে? আবার যদি অ্যালকাইনের ক্ষেত্রে দেখি, অ্যালকাইনের ক্ষেত্রে তো একই জিনিস হবে, অর্থাৎ এই বন্ধনের মধ্যে থাকা যে দুটো ইলেকট্রন, এই বন্ধনের মধ্যে থাকা যে দুটো ইলেকট্রন, তার মধ্যে একটা একটা ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং একটা করে আমার কিন্তু ইলেকট্রন রেখে দিচ্ছে। এবারে একটা করে ইলেকট্রন যদি এখানে রেখে দেয়, তারা পরস্পর আবার যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে সমযোজী বন্ধন আরেকটা তৈরি করে দেবে। অর্থাৎ যে সকল জৈব যৌগের ক্ষেত্রে দুটি কার্বন পরমাণুর মধ্যে অ্যাটলিস্ট একটা ত্রিবন্ধন বর্তমান থাকবে, তাদেরকে আমরা বলে থাকি অ্যালকাইনস। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে যদি আমরা এর সাধারণ সংকেত দেখি, যেহেতু অ্যালকিন থেকে অ্যালকাইনটা তৈরি করলাম, তাহলে এখানেও কিন্তু আরো দুটো হাইড্রোজেন বাদ গেছে, তাহলে এই সাধারণ সংকেত যখন বার করব তাহলে এটা হয়ে যাবে CnH2n-2,
ঠিক আছে। তবে এই ক্ষেত্রে n এর মানটা হয়ে যাবে 2 3 4 এন্ড সো অন। ঠিক আছে, তাহলে এদের যদি সিম্পলেস্ট অর্থাৎ সরল অ্যালকাইনটার কথা যদি বলা হয় তাহলে n এর মানটা 2 বছরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে C2H2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে সরল অ্যালকাইনের উদাহরণ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। ঠিক আছে, তারপরে 3 নম্বরটাও দিতে পারি C3H4। ঠিক আছে, প্রোপাইন, এটা এগুলো রয়েছে। তো প্রথমের যে উদাহরণগুলো রয়েছে সেটা সরল অ্যালকেনের রয়েছে, এটা সরল অ্যালকিনের রয়েছে, এটা সরল অ্যালকাইনের রয়েছে। এখানে প্রত্যেকের সাধারণ সংকেত আমি বলে দিয়েছি, সাধারণ সংকেত রিলেটেড প্রশ্ন অবশ্যই থাকবে, তোমরা অবশ্যই এটা ভালোভাবে করবে। সরল অ্যালকেন, সরল অ্যালকিন, সরল অ্যালকাইনের মলিকিউলার ফর্মুলাগুলো অর্থাৎ আণবিক সংকেতগুলো অবশ্যই করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপর এই যে হাইড্রোকার্বনগুলো আমরা দেখলাম, হাইড্রোকার্বনের যে শ্রেণীবিভাগ দেখলাম, তার মধ্যে এই যে সরল যে অ্যালকেন অ্যালকিনগুলো আছে তাদের গঠনগুলো আমরা একটু দেখে নিই। তো এখানে সরল যে অ্যালকেনটা রয়েছে সেটা মিথেন। মিথেনের ক্ষেত্রে আমরা যে গঠনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুষম চতুস্তলকীয় গঠন বা টেট্রাহেড্রাল গঠন আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে আমার HCH এই বন্ধন কোণের মানটা 109 ডিগ্রি 28 মিনিট হয়ে থাকে এবং CH বন্ধন দৈর্ঘ্যের মানটা আমার যেটা হয়ে থাকে 1.09 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এখানে যে স্পেসিফিকেশনটা। অ্যালকেনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এটা ভ্যান ডার ওয়াল লাবেলে দেওয়া চতুস্তলকীয় কার্বনের গঠন। ঠিক আছে, এই কনসেপ্টটা যে কার্বনের যে চারটে যে বন্ড বা চারটে আমরা যে বলতে পারি এখানে ক্ষেত্রে হাত, সেটা কি রকম ভাবে এক্সিস্ট করে সেটার ধারণা কিন্তু ভ্যান ডার এবং লাবেল দিয়েছিলেন। তো সেটাই আমরা এখানে দেখলাম। এর পরবর্তী সরল অ্যালকিন যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ইথিলিন বা ইথিনের ক্ষেত্রে দেখছি, যেটা এই যে জ্যামিতিটা হয়ে থাকে সেটা ত্রিকোণীয় সমতলাকার হয়। ত্রিকোণীয় সমতল অর্থাৎ এটা কিন্তু একটা সমতল গঠন করেছে, অর্থাৎ একটা প্ল্যানার জিওমেট্রি দেখাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এই যে বন্ধন কোণের মানটা এটা কিন্তু 120 ডিগ্রি হয়ে থাকে। আর CH যে বন্ধন দৈর্ঘ্যটা আছে, CH বন্ধন দৈর্ঘ্যটা 108.7 পিকোমিটার, আর কার্বন কার্বন দ্বিবন্ধনের মানটা কিন্তু 133.9 পিকোমিটার হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কার অ্যালকিন এবং অ্যালকেনের গঠন। এবার আমরা অ্যালকাইনটা দেখব। আচ্ছা, এরপরে দেখছি যেটা অ্যালকাইন, সরল অ্যালকাইন বা যেটাকে আমরা অ্যাসিটিলিন বলে থাকি বা ইথাইন হচ্ছে আইপ্যাক নাম। তো তার ক্ষেত্রে আমরা গঠনটা দেখব। এর গঠনটা হয়ে থাকে সরলরৈখিক বা জ্যামিতিক গঠনটা, যেটা সরলরৈখিক স্ট্রেট লাইন লিনিয়ার দেখতে পাচ্ছি, যেখানে HCC যেহেতু লিনিয়ার বা সরলরৈখিক সেখানে বন্ধন কোণের মান কি হবে 180 ডিগ্রি, এবং এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনের যে বন্ধন দূরত্বটার মানটা সেটা 120.3 পিকোমিটার, অপরদিকে CH বন্ধন দৈর্ঘ্যটার মান কিন্তু 106 পিকোমিটার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই আমাদের হাইড্রোকার্বনের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের কিন্তু গঠনটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক জিনিসটা কি না, হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বন রয়েছে সেই হাইড্রোকার্বন বলতে তো হাইড্রোজেন আর কার্বন গঠিত যে যৌগটা, অর্থাৎ হাইড্রোজেন আর কার্বন এরা পরপর যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করছে, এই হাইড্রোকার্বনের সঙ্গে যদি এদের মধ্যে কেউ একজন যুক্ত হয়, এদের মধ্যে কেউ একজন যদি যুক্ত হয়, তাহলে সেই হাইড্রোকার্বনের মধ্যে বিশেষ কিছু ধর্ম আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ এরা একটা নতুন ধর্ম বিশিষ্ট জৈব যৌগ গঠন করে যদি হাইড্রোকার্বনের সঙ্গে এদের কেউ একজন লেগে থাকে বা কেউ একজন কম্বাইন্ড হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত জৈব যৌগকে তাই বলা হয় কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। অর্থাৎ এই সমস্ত জিনিস যুক্ত হওয়ার জন্য এরা কিছু স্পেশাল রিঅ্যাকশন, স্পেশাল কিছু ধর্ম সেই জিনিসগুলো প্রদর্শন করছে, অর্থাৎ একটা নতুন প্রকারের জৈব যৌগ তৈরি হচ্ছে, তাই এদেরকে আমরা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলি। তোমাদের এটা মেমোরাইজ করতে হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে যে কি কি জিনিস না, যদি হাইড্রোকার্বনের শেষে অর্থাৎ জৈব যৌগের শেষে যদি OH দেখতে পাই তাহলে সেটা কিন্তু জৈব যৌগ কোন শ্রেণীর অন্তর্গত হবে না, অ্যালকোহল শ্রেণীর অন্তর্গত হবে। আর এই যে গ্রুপটা আছে এটাকে আমরা কিন্তু বলে থাকি হাইড্রক্সিল গ্রুপ। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল মানে C2H5,
হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন রয়েছে অনলি, তার সঙ্গে ওই যেই যুক্ত হয়ে গেল সে কিন্তু অ্যালকোহলের আন্ডারে চলে গেল। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখি, অ্যালডিহাইড কাকে বলবে, যদি এইটা যুক্ত থাকে অর্থাৎ CHO, এটাকে এরকম ভাবে লেখা হবে CHO, CH এটা O, ঠিক আছে, COH কিন্তু লেখা হবে না, CHO ই আমরা লিখবো জিনিসটাকে। ঠিক আছে, কারণ হাইড্রোজেনটার সঙ্গে সরাসরি যুক্ত আর অক্সিজেনটা ডাবল বন্ড করে রয়েছে। ঠিক আছে, তো এই যে গ্রুপটা এটার নাম হচ্ছে ফরমাইল। আর এখানে যে উদাহরণটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কিন্তু হাইড্রোকার্বনের সঙ্গে আমার CH গ্রুপটা যুক্ত আছে, অর্থাৎ এটা অ্যালডিহাইডের আন্ডারে চলে যাবে। এর পরবর্তীতে যেটা দেখবো কিটোন। কিটোন কখন হবে না, হাইড্রোকার্বনের সঙ্গে যখন C ডাবল বন্ডেড O অর্থাৎ কিটো গ্রুপ যুক্ত থাকবে। তার উদাহরণ হচ্ছে আমার কি প্রোপানন, যেটা দেখতে পাচ্ছি H3CC ডাবল বন্ডেড ও CH3, অর্থাৎ প্রোপানন তৈরি হচ্ছে। কখন হচ্ছে, যদি এইটা হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন। আচ্ছা, নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। যদি কার্বক্সিলিক অ্যাসিড দেখি, এখানে আমার কার্যকরী মূলকটা কি থাকছে, কার্বক্সিল থাকছে। কার্বক্সিল কাকে বলে, এইটাকে কার্বক্সিল বলা হয়। অর্থাৎ এই COOH টা যদি আমার আরেকটা যে অ্যালকিল গ্রুপ আছে, অর্থাৎ অ্যালকিল গ্রুপ বলতে মানে আমরা বলতে যে হাইড্রোকার্বন রয়েছে তার সঙ্গে যদি এটা যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলছি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যামিন। অ্যামিন মানে NH2, হাইড্রোকার্বনের সঙ্গে যখন NH2 যুক্ত থাকবে তখন সেটা অ্যামিনের আন্ডারে হবে। এর নামটা অ্যামিনো। COOH টা যেমন কার্বক্সিল ছিল, এটা হচ্ছে অ্যামিনো। এটার নাম বা উদাহরণ হচ্ছে ইথানঅ্যামিন বা ইথাইল অ্যামিন। ঠিক আছে, C2H5NH2, এটা বোঝা যাচ্ছে C2H5NH2, ইথাইল অ্যামিন বা ইথানঅ্যামিন আমরা দেখতে পেলাম। এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে ইথার। ইথার কাকে বলছে না, অক্সিজেন দিয়ে সিঙ্গেল বন্ড থাকবে এরকম, অর্থাৎ দুই পাশে আমার হাইড্রোকার্বন বর্তমান থাকবে, অক্সিজেনটা কিন্তু মাঝখানে থাকবে। এটাকে আমরা অ্যালকক্সি গ্রুপ বলে থাকি বা ইথার গ্রুপও বলে থাকি। এটা যেমন উদাহরণ ডাই ইথাইল ইথার, যে দুদিকে দুটো ইথাইল গ্রুপ আছে, এটা হচ্ছে ডাই ইথাইল ইথার। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে যে দেখলাম হাইড্রোকার্বনের সঙ্গে এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকগুলো যুক্ত হয়, এদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন জৈব যৌগের শ্রেণীর আন্ডারে কিন্তু এরা পতিত হলো। ঠিক আছে, এবং তাদের প্রত্যেকের ধর্মগুলো আলাদা আলাদা হলো। ঠিক আছে, অর্থাৎ এই ঘটনাটাকেই আমরা বলছি, মানে এই যে ধর্মটা যার জন্য জৈব যৌগের মধ্যে মানে এইগুলো যুক্ত থাকলে যে নতুন ধর্মের সঞ্চার হয় তাদেরকে আমরা ফাংশনাল গ্রুপ বলছি বা কার্যকরী মূলক বলছি। ঠিক আছে, আচ্ছা, সমবায়বতা বা আইসোমেরিজম বলতে কি বোঝায়? সমবায়বতা বা আইসোমেরিজম হচ্ছে যে জৈব যৌগের যে ধর্মের জন্য তাদের আণবিক সংকেত এক হলেও তাদের মধ্যে ভিন্ন গঠন বা ভিন্ন কার্যকরী মূলকের অবস্থান বা সেই সমস্ত কার্যকরী মূলকের ভিন্ন অবস্থানে থাকার কারণে সেই সমস্ত জৈব যৌগের মধ্যে আমরা কিন্তু একটা বিভিন্নতা তাদের ধর্মের মধ্যে লক্ষ্য করি। যে ধর্মের জন্য এই যে তাদের ধর্মের মধ্যে যে পার্থক্যটা আমরা লক্ষ্য করছি বা তাদের গঠনগত পার্থক্যের জন্য, কার্যকরী মূলক গঠিত পার্থক্যের জন্য বা কার্যকরী মূলকের আমার অবস্থানের পার্থক্যের জন্য এই যে ধর্মের পরিবর্তনটা লক্ষ্য করছি সেটাকে আমরা সমবায়বতা বা আইসোমেরিজম বলে থাকি। ঠিক আছে, তো সমবায়বতা বা আইসোমেরিজমকে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল বা গঠনগত, একটা হচ্ছে গঠনগত সমবায়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমেরিজম। ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমেরিজম বলা হয়ে থাকে। এবারে গঠনগতটাকে এটাকে আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ভাগগুলো যেগুলো হচ্ছে যেমন শৃঙ্খল গঠিত, সমবায়বতা, তারপর হচ্ছে অবস্থান গঠিত, তারপর হচ্ছে কার্যকরী মূলক গঠিত, তারপর হচ্ছে মেটামারিজম, আর একটা হয় টটোমারিজম।
ঠিক আছে। এরকমই আমার ত্রিমাত্রিকের কিন্তু তিনটে ভাগ রয়েছে, যেটা হচ্ছে একটা আলোকীয় সমবায়বতা, একটা জ্যামিতিক সমবায়বতা আর একটা কনফরমেশনাল সমবায়বতা। যদিও এটাও আমাদের সিলেবাসে নেই, এখানেও আমাদের এই তিনটে মাত্র রয়েছে, অর্থাৎ মেটামরিজম, ডটামেরিজম বা শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত আর কার্যকরী মূলক গঠিত সমবায়বতাটা আমরা লক্ষ্য করব। তো চলো উদাহরণগুলো দেখে নিই। আচ্ছা, এবারে এই যে আইসোমেরিজমের যে যে ভাগগুলো আমাদের বর্তমান সিলেবাসে আছে সেগুলোকে বলা হচ্ছে। তো প্রথমটা হচ্ছে শৃঙ্খল গঠিত, অর্থাৎ সে কিরকম ভাবে আছে, অর্থাৎ সরলরৈখিক স্ট্রেট চেইন রয়েছে না তাদের মধ্যে কোনো রকম শাখা প্রশাখা যুক্ত রয়েছে, সেইটাকে আমরা প্রধানত বলছি যে শৃঙ্খল গঠিত। যেমন প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে বিউটেনের, অর্থাৎ C4H10 চারটে কার্বন আমার স্ট্রেট চেইনে থাকলে আমরা যেটা পাই N বিউটেন। এবারে যদি এদের মধ্যে একটা গ্রুপ আমার যদি মিডিলে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই আইসোপ্রোপেন, এটাও কিন্তু শৃঙ্খল গঠিত আমার আইসোমেরিজমের মধ্যেই পড়ছে। এদের যদি খেয়াল করে দেখা যায় এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আণবিক সংকেতটা C4H10 আসবে। এখানে কার্বন একটা, দুটো, তিনটে, চারটে, হাইড্রোজেন হচ্ছে তিনটে 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 9টা আর একটা হাইড্রোজেন 10টা, অর্থাৎ C4H10 কে জাস্টিফাই করলো। এইখানে যদি দেখি না একটা, দুটো, তিনটে, চারটে রয়েছে কার্বন, আর বাকি হাইড্রোজেন যদি খেয়াল করতে 3 আর 2 5টা, 2 7টা, 2 9টা আর 1 10টা, তাহলে C4H10 কে জাস্টিফাই করলো। অর্থাৎ এরা দুজন তো আলাদা আলাদা, অর্থাৎ দুজনের ধর্ম গঠনটা আলাদা আমরা দেখতে পাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবেই তারা আলাদা ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে C4H10 একই আণবিক সংকেত হওয়া সত্ত্বেও তাদের গঠনগত পার্থক্যের জন্য তারা কিন্তু ভিন্ন ধর্ম প্রদর্শন করে, আর এটাকেই আমরা শৃঙ্খল গঠিত সমবায়বতা বলি। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়বতা। এক্ষেত্রে আমরা যদি দেখি না, আমি দুটো উদাহরণ যেটা নিয়েছি, একটা হচ্ছে দুটোর ক্ষেত্রে অ্যালকোহল নিয়ে নেওয়া হচ্ছে কারণ OH যুক্ত আছে, এখানে তিনটে কার্বন আছে বলে সেটা প্রোপানল আর এটা হচ্ছে প্রোপানটুঅল। এদের প্রত্যেকের ক্ষেত্রে যদি আমরা কার্বনের সংখ্যাটা কাউন্ট করে দেখি যে আণবিক সংকেতটা কি আসছে, তাহলে দেখবো এখানে একটা, দুটো, তিনটে কার্বন আছে, হাইড্রোজেন হচ্ছে 3 আর 2 5টা, 2 7টা আর 8টা হচ্ছে, আর একটা অক্সিজেন আছে, C3H8 হলো। সেম ভাবে এইখানে দেখবো একটা, দুটো, তিনটে কার্বন রয়েছে, হাইড্রোজেন তিনটে, 6টা আর 7টা আর 8টা আর একটা অক্সিজেন C3H8। অর্থাৎ এই আণবিক সংকেতে কিরকম প্রশ্ন আমাদের মাধ্যমিকে আসবে না, আমাদের আসবে C3H8 আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের দুটি সমবায়ক আঁকো বা দুটি আইসোমার আঁকো। তাহলে কিন্তু আমায় আঁকতে হবে এরকম ভাবে, ভেঙে আঁকতে হবে জিনিসটাকে। ঠিক আছে, যে ফার্স্ট টাইম কার্বন দিয়ে ভেঙে নেবো, ভেঙে নিয়ে একটা দেখবো যে OH সেক্ষেত্রে আসছে কিনা। সবার আগে তো আমরা দেখে নিতে হবে যে সাধারণ সংকেতের মধ্যে পড়লো কিনা। কিন্তু অ্যালকেনের সাধারণ সংকেত যেমন CnH2n+2, ঠিক আছে, তেমন অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, তার মধ্যে পড়ছে কিনা। দেখতে পাচ্ছি এখানে একটা অড অ্যাটম আছে, তাহলে এর মধ্যে পড়ছে না। সেক্ষেত্রে আমায় কি করতে হবে না, এই প্রসেসে যদি অ্যালকোহলের ক্ষেত্রে বের করতে হয় তাহলে এই ক্ষেত্রে বার করার যেটা নিয়ম সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+1 দিয়ে OH, এইটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটাই আমরা বসাবো, বসিয়ে দেখবো যে আমরা কি অ্যালকোহলের এটা পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত যেটার মাধ্যমে আমরা বের করতে পারবো। এটা আমরা অ্যালকেনের মাধ্যমেই বেরিয়ে যাবে। এর পরবর্তীতে যদি দেখি কার্যকরী মূলক গঠিত, অর্থাৎ কি এখানে ফাংশনাল গ্রুপ রয়েছে কিন্তু দুটো ভিন্ন ফাংশনাল গ্রুপ, যেটা হচ্ছে C2H6 হচ্ছে আণবিক সংকেত বিশিষ্ট, আমার এদের দুজনেরই আণবিক সংকেত কিন্তু C2H6, কিন্তু দুটোতে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ রয়েছে। যেমন এটা দেখছি CH3CH2OH আছে। ঠিক আছে, CH3CH2OH এ আমি দেখতে পাচ্ছি আমার একটাই OH গ্রুপ এক্ষেত্রে রয়েছে এবং এটাকে আমরা ইথানল বলে থাকি। আর যদি আণবিক সংকেতটা জাস্টিফাই করতে যাই তাহলে দেখবো যে দুটো কার্বন রয়েছে, 3 আর 2 5টা হাইড্রোজেন রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে, অর্থাৎ C2H6O কে জাস্টিফাই করলো। এর পরবর্তীতে যদি মিথক্সি মিথেন, অর্থাৎ এটা ডাইমিথাইল ইথারও বলা হয়, সেক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে আমার একটা, দুটো কার্বন রয়েছে, 6টা হাইড্রোজেন রয়েছে আর একটা অক্সিজেন রয়েছে, অর্থাৎ C2H6O মানেও কিন্তু মিথক্সি মিথেনের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে আইসোমেরিজম দেখলাম, এখানে যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে আণবিক সংকেত এক হলেও তাদের গঠনগত পার্থক্যের জন্য তারা ভিন্ন ধর্ম প্রদর্শন করে, আর সেটাই হচ্ছে আইসোমেরিজম। আর যে যে আইসোমেরিজম আমাদের ক্ষেত্রে দেখেছি সেটা শৃঙ্খল গঠিত, অর্থাৎ গঠনগত, অর্থাৎ এখানে শাখা প্রশাখা যুক্ত হচ্ছে না মুক্ত শৃঙ্খল পুরোপুরি হচ্ছে, সেইটা আমরা দেখছি।
আর অবস্থান গুরুত্বর ক্ষেত্রে যে কার্যকরীমূলক কোথায় কোথায় অবস্থান করছে তার বিভিন্নতার জন্য আমাদের ধর্মের পার্থক্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে যেখানে কার্যকরীমূলক ঘটিত দেখছি সেখানে হচ্ছে দুটো আলাদা কার্যকরীমূলক থাকছে এবং তার জন্য তারা ভিন্ন ধর্ম প্রদর্শন করছে, কিন্তু দুজনের ক্ষেত্রে মানবিক সংকেতের মানটা কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, তো এর পরবর্তী যে অংশটা আমাদের লাস্ট আজকে বলা যায়, আজকে যে পর্যন্ত আমি পড়াবো সেটা হচ্ছে আমাদের সমগণীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ। ঠিক আছে, তাহলে আইসোমেরিজমের যে ব্যাপারটা সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো পুরোপুরি। এর পরবর্তী যেটা আসছে এটা হচ্ছে আমাদের হোমোলগাস সিরিজ। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। সমগণীয় শ্রেণীর দরকার কেন পড়লো? কারণ আমি বললাম যে 5 মিলিয়ন জৈব যৌগ আমাদের প্রায় আবিষ্কৃত হয়েছে, তাহলে তাদের প্রত্যেকের সম্বন্ধে, তাদের ধর্ম এবং তাদের যে বিভিন্ন ভৌত ধর্ম রয়েছে তাদের সম্বন্ধে জানা আমাদের পক্ষে বা মনে রাখা সেটা কিন্তু সম্ভব নয়, বা তাদের প্রিপারেশনের যে টেকনিকটা আছে সেটা আমাদের পক্ষে মনে রাখা অত সহজে সম্ভব নয়। সেই জন্য যদি এই যে জৈব যৌগগুলো রয়েছে তাদেরকে যদি একটা নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে পরপর সাজিয়ে রাখি এবং তাদের যদি যে কোনো একটা মেম্বারের প্রিপারেশনের প্রসেস বা তাদের রাসায়নিক বিক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে তার ভৌত ধর্ম যদি আমাদের মনে থাকে, তাহলে তার পরবর্তী মেম্বারগুলোর কিন্তু ভৌত ধর্ম, রাসায়নিক বিক্রিয়া বা তার ক্ষেত্রে হচ্ছে প্রিপারেশনের উপায় যেগুলো তার সম্বন্ধে কিন্তু একটা ধারণা আমরা পাবো। সেই জন্যই আমাদের সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলগাস সিরিজ বলে থাকি, বা তার প্রয়োজনীয়তা এটা। ঠিক আছে, তো যাই হোক, আমরা যেটা করেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল এদেরকে আমরা কিন্তু তাদের পরপর মেম্বার ওয়াইজ সাজিয়েছি। আমরা সাধারণ সংকেত নিয়েছি, সাধারণ সংকেতে এই সংখ্যাগুলো পুট করেছি, পুট করতে আমি কিন্তু তাদের মেম্বারগুলোকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই প্রত্যেক মেম্বারের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় যে দুটো কনজিকিউটিভ মেম্বার বলতে মানে দুটো পরপর মেম্বার, এটা হতে পারে এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা হতে পারে, সেটার ক্ষেত্রে হতে পারে, বা এটার সঙ্গে এটা হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে যদি আমরা এই কনজিকিউটিভ মেম্বারের পার্থক্যটা দেখি তাহলে এখানে C2H6 এটা CH4, অর্থাৎ একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য আমরা লক্ষ্য করছি। এবং এদের ক্ষেত্রে আণবিক ভরের তাহলে পার্থক্যটা কি থাকবে না, কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 করে হয়ে থাকে দুটো হাইড্রোজেন, তাহলে 12 + 2 14U, অর্থাৎ কি যে হোমোলগাস সিরিজের দুটো কনজিকিউটিভ মেম্বার অর্থাৎ দুটো পরপর ক্রমিক যে মেম্বার আছে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা অর্থাৎ আণবিক ভরের যে পার্থক্যটা সেটা কিন্তু 14U হয়ে থাকে আর CH2 হয়ে থাকে। এটা যেখান থেকে দেখে এটা আমি শেষ থেকে উপরেও দেখতে পারি, কিন্তু যদি দুটো কনজিকিউটিভ মেম্বার হয় তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই পার্থক্যটা কিন্তু বজায় থাকবে। এটাও 14U, এখানের ক্ষেত্রেও যদি আমরা খেয়াল করি আমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পারবো যে CH2 পার্থক্য আছে এবং সেটা 14U করেই পার্থক্য দিচ্ছে। এই হয়ে গেল আমাদের হোমোলগাস সিরিজ। তো মোটামুটি আজকে আমরা অনেকটাই কভার করেছি। এর পরদিন আমরা যে জিনিসটা শিখবো খুব মজার এবং খুব ইজি লাগবে জিনিসটা, আমি করিয়ে দেবো, এবং এই জিনিসটা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে কিন্তু ক্লাস 11 এ গিয়ে তোমাদের জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে অর্থাৎ বিজ্ঞান বিভাগ যারা নেবে তাদের ক্ষেত্রে জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, অর্থাৎ নামকরণের দিক থেকে অ্যাটলিস্ট অনেকটাই সুবিধা হবে। যদিও আমাদের সিলেবাসে সব ধরনের কার্যকরীমূলক নেই, কিন্তু যতটুকু আমি শেখাবো সেই কনসেপশনটা যদি থাকে তাহলে সেটা কিন্তু 11 এ খুব হেল্প করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানাবে, এবং এরপরে ফার্দার আমি ভিডিও করব কিনা ক্লাস 10 এর ক্ষেত্রে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং তোমাদের যে সমস্ত নিডি বন্ধু আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। যদি তাদের কনসেপশনে কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে তারা যেন এই ভিডিওটা দেখে তাদের কনসেপশন ক্লিয়ার করতে পারে। আর যদি আমার এখানের ভিডিওর ক্ষেত্রে কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও কন্টিনিউয়াস পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে পরের দিন আবার এর পরবর্তী ভাগটা নিয়ে।